জুল থমসন প্রভাব, কারণ এইখানে কিন্তু গ্যাস সম্প্রসারিত হয়। তো এইটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সাথে জড়িত, এই জন্য এখান থেকে প্রশ্ন দেখা যায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ঠিক আছে, জুল থমসন প্রভাব বা ফলাফল বা সম্প্রসারণ। এছাড়াও আরও কিছু প্রশ্ন দেখা যায় যে জুল থমসন গুণাঙ্ক নামক একটা টপিকস আসে আমাদের। উৎক্রম তাপমাত্রা নামেও একটা টপিকস আছে যেটা জুল থমসনের সাথে সম্পর্কিত। তো আমরা এখন এই তিনটা টপিকস একটু বোঝার চেষ্টা করব, যেহেতু এখান থেকে প্রশ্ন থাকে। ফার্স্ট টপিকস হচ্ছে জুল থমসন প্রভাব বা ফলাফল। যখন টিকা আকারে আসবে তখন তোমরা কিভাবে লিখবা, বা জুল থমসন প্রভাব বা ফলাফল আসলে কি, চলো আমরা এটা একটু দেখি। জুল থমসন প্রভাব বা জুল থমসন ফলাফল, এটা নিয়ে বিস্তারিত এক্সপ্লেন করতে হবে। দেখো, বিজ্ঞানী জুল এবং বিজ্ঞানী উইলিয়াম থমসন, এই দুইজন বিজ্ঞানী, এর ভিতরে এই উইলিয়াম থমসনকে পরবর্তীকালে সংশোধন করে তার নাম রাখা হয়েছিল লর্ড কেলভিন। ঠিক আছে, আমরা যে কেলভিন স্কেল পড়েছি, সেই কেলভিন স্কেলের লর্ড কেলভিনের পূর্ববর্তী নাম ছিল উইলিয়াম থমসন। তো এই বিজ্ঞানী জুল এবং উইলিয়াম থমসন, এই দুইজন বিজ্ঞানী বাস্তব গ্যাসের অবাধ সম্প্রসারণের ফলে তাপের অবস্থা কেমন হবে তা নিরূপণের জন্য যে পরীক্ষা পরিচালনা করেন, সেটাই ছিল জুল থমসন পরীক্ষা নামে পরিচিত। তো এই জুল থমসন পরীক্ষাটা কি ছিল? মূলত বাস্তব গ্যাসের সম্প্রসারণে তাপের অবস্থা কেমন হবে এটা পরীক্ষার জন্য যে যে এক্সপেরিমেন্ট পরিচালনা করা হয়, সেটাই ছিল জুল থমসন ইফেক্ট, জুল থমসন পরীক্ষা। ওকে, তো এই জুল থমসন পরীক্ষায় যে ফলাফলটা আমরা পাই সেটাই হচ্ছে জুল থমসন ফলাফল বা ইফেক্ট। তো এখানে বাস্তব গ্যাস নিয়ে পরীক্ষা করেন, বাট আমরা একটা বিষয় ক্লিয়ার করি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি স্থির তাপমাত্রায় নিম্ন চাপযুক্ত স্থানে সম্প্রসারিত হতে দেওয়া হয় তাহলে এর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। বাট জুল থমসন যে বিষয়টা লক্ষ্য করলো যে আদর্শ গ্যাসেতে এরূপ হয়, বাট জুল থমসন দেখলো যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে স্থির চাপের বিরুদ্ধে বাস্তব গ্যাসকে সম্প্রসারিত হতে দিলে এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। ওকে, তো বিষয়টা একটু জটিল লাগছে, আমি তোমাদের একটু চিত্র দেখে বোঝাই তাহলে ক্লিয়ার হবে। দেখো, বাস্তব গ্যাসকে আমরা কি করছি, এখানে এই যে মাঝখানে একটা নল দেখতে পাচ্ছ, প্লাগ আকৃতির সছিদ্র নল। ওকে, এই নলের ভিতর দিয়ে উচ্চ চাপের সংকুচিত বাস্তব গ্যাসকে যখন প্রবাহিত করা হয় তখন সেটা নিম্নচাপ এলাকায় গিয়ে সম্প্রসারিত হয়ে যায়। ওকে, উচ্চ চাপে সংকুচিত বাস্তব গ্যাসকে নলের ভিতর দিয়ে চালনা করে যখন নিম্নচাপ এলাকায় পাঠানো হয় তখন সেটা কি হয়ে যায়, সংকুচিত থাকে না, সম্প্রসারিত হয়ে যায়। এই সম্প্রসারণের ফলে এইখানে তাপমাত্রা হ্রাস পায় এবং গ্যাস তরলীকরণ বা শীতলীকরণ হয়ে যায়। এটাই হচ্ছে জুল থমসন ফলাফল। তো এই জুল থমসন ফলাফলকে আমরা এক কথায় লিখতে পারি, উচ্চচাপে সংকুচিত কোনো গ্যাসকে জোরপূর্বক সছিদ্র প্লাগের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে নিম্নচাপ এলাকার বৃহৎ পাত্রে বৈদ্যুতাপীয়ভাবে সম্প্রসারিত করলে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। এরূপ শীতলীকরণ ফলাফলকে জুল থমসন ফলাফল বা এফেক্ট বলে। ওকে, খুব সিম্পল বিষয় যে উচ্চ চাপে সংকুচিত কোনো গ্যাসকে এই সছিদ্র নলের ভিতর দিয়ে অনেকটা জোরপূর্বক বৈদ্যুতাপীয় বা বৌদ্ধ আকৃতির কোনো নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত করলে এই গ্যাসের তাপমাত্রা সেখানে গিয়ে কি হয়ে যায়, হ্রাস হয়ে যায় বা শীতলীকরণ হয়ে যায়। এইরূপ শীতলীকরণ ফলাফলকে জুল থমসন ফলাফল বলে। এর একটা বাস্তব এক্সপেরিমেন্ট তোমরা দেখতে পারো, যে মুখ ভর্তি বাতাস নেওয়ার চেষ্টা করবা তোমরা, অনেকটা মুখ ভর্তি শ্বাস নিয়ে একটা হাত সেই মুখের সামনে রাখবা, দেখবা যে সেই বাতাসটা আস্তে আস্তে বাতাস ছাড়ার চেষ্টা করবা মুখ থেকে, তখন দেখবা যে বাতাসটা হাতটা কাছে রাখলে গরম অনুভূত হয়, বা যদি ওখানে হাতটাকে একটু দূরে রাখো এবং মুখ থেকে বাতাস ছাড়ার চেষ্টা করো তাহলে দেখবে যে ওই বাতাসটা শীতল হয়। তো জুল থমসন ঠিক একই ইফেক্ট ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, যে উচ্চ চাপে সংকুচিত গ্যাসকে নলের ভিতর দিয়ে নিম্ন চাপে সম্প্রসারিত এলাকায় প্রবেশ করালে বা অতিক্রম করালে কি হয়, সেই গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ গ্যাসটি শীতল হয়। ঠিক একইভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে মুখ ভর্তি কোনো বাতাস যখন আমরা রাখি মুখের ভিতরে তখন সেটা উচ্চ চাপে থাকে এবং সংকুচিত থাকে, বাট ওটাকে যখন আমরা ধীরে ধীরে ছাড়ি, ঠিক আছে, তখন সেই মুখ ভর্তি বাতাসটা কি হয়, একটা সম্প্রসারিত এলাকায় গিয়ে নিম্নচাপ এলাকায় গিয়ে সম্প্রসারিত হয়ে যায় এবং সেই বাতাসটা তখন কি হয়, হালকা শীতল অনুভূত হয়। হ্যাঁ, হাতটা যখন দূরে রেখে বাতাসটাকে ছাড়বা তখন দেখবা যে শীতল অনুভূত হবে বাতাসটা।
তো এটাই কিন্তু জুল থমসন ফলাফলের একটা বাস্তব এক্সপেরিমেন্ট। এখন এই জুল থমসন ফলাফলকে কাজে লাগিয়ে আরও কি করা হয় দেখো, গ্যাসের তরলীকরণে, বিশেষ করে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এদেরকে তরলীকরণে বা সিলিন্ডারজাতকরণে ইন্ডাস্ট্রিতে এই জুল থমসন প্রভাবটি ব্যবহার করা হয়। ঠিক আছে, কারণ আমরা জানি গ্যাস তো বায়বীয় আকারে ছড়িয়ে থাকে। এখন ওদেরকে সিলিন্ডার আকৃতি করতে গেলে কি করতে হবে, ওদেরকে অবশ্যই তরলীকরণ করতে হবে, নাহলে তো তারা সিলিন্ডারের ভিতরে যেতে পারবে না। তো সেই তরলীকরণ কিভাবে হয়, জুল থমসন প্রভাবের মাধ্যমে করা হয়। অর্থাৎ তোমার উচ্চ চাপে সংকুচিত এলাকা থেকে একটা নিম্নচাপ বিশিষ্ট সম্প্রসারিত এলাকায় প্রবেশ করালে তখন সেই গ্যাসটা শীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়, তরল হয়ে যায়, তখন সেটাকে সিলিন্ডারে ভরে বাজারজাতকরণ করা হয়। ওকে, ঠিক একইভাবে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এগুলোতেও যে শীতলীকরণ প্রক্রিয়া আমরা দেখতে পারি, এটাও কিন্তু জুল থমসন প্রভাবের কারণে হয়। তো এখন এই জুল থমসন প্রভাবের একটা মানে গাণিতিক ব্যাখ্যা বা চিত্র সহকারে ব্যাখ্যা আমাদের অবশ্যই দেখাতে হবে টিকাতে। তো এখানে এই চিত্রটা ব্যাখ্যা করার আগে আমরা আরও একটা বিষয় ক্লিয়ার করে নেই যে জুল থমসন বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে একমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া সকল গ্যাসই শীতল হয়, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়। বাট হাইড্রোজেন আর হিলিয়াম একটু ব্যতিক্রম দেখা দেয়। কিন্তু যদি এই হাইড্রোজেন আর হিলিয়ামকে খুব নিম্ন তাপমাত্রায় পরীক্ষাটা করা হয়, তখন সেই হাইড্রোজেন আর হিলিয়াম শীতলীকরণ ফলাফল প্রদর্শন করে। ঠিক আছে, প্রাথমিক স্টেপে জুল থমসন বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করে দেখলো যে হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া সকল গ্যাসেরই তাপমাত্রা হ্রাস পায়। ওকে, হাইড্রোজেন আর হিলিয়ামটা প্রাথমিক স্টেপে তাপমাত্রা হ্রাস পায় না, কিন্তু তাদেরকে যদি খুব নিম্ন তাপমাত্রায় পরীক্ষাটা করা হয় তাহলে সে তার তাপমাত্রা হ্রাস পায় এবং শীতলীকরণ ফলাফল প্রদর্শন করে। এখন দেখি যে এই জুল থমসন ফলাফলের যে চিত্র সহ ব্যাখ্যাটা কেমন। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো যে এই পরীক্ষাটার এই যে প্লাগ দেখছো, এটা হচ্ছে একটা মাঝখানে আছে একটা সছিদ্র প্লাগ। ঠিক আছে, প্লাগ, এর ভিতর দিয়ে আর কি গ্যাসটা প্রবাহিত হবে। এই প্লাগ এর দুই পাশে আছে দুইটা অন্তরিত অবস্থার পিস্টন। এই যে এ একটা পিস্টন, এ একটা পিস্টন, এরা অন্তরিত। অন্তরিত মানে কি, এরা বাইরে থেকে কোনোরূপ তাপ শোষণ করতে পারে না, বর্জনও করতে পারে না। ঠিক আছে, অল ওভার সিস্টেমটি আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, যে প্রক্রিয়া বাইরে থেকে কোনো তাপ শোষণ বা বর্জন করতে পারে না। অর্থাৎ এই সিস্টেম কোনোভাবেই বাইরে কোনো তাপ দেয়ও না, নেয়ও না, যা থাকবে এর ভিতরে থাকবে। ওকে, তো এই পরীক্ষায় এই তাপ অন্তরিত অবস্থা দুইটার মধ্যস্থলে একটা সছিদ্র প্লাগযুক্ত নল নেওয়া হয়। এই প্লাগের দুই পাশে একটা বাস্তব গ্যাসকে বিভিন্ন চাপে ভিন্ন ভিন্ন চাপে রাখা হয়। ঠিক আছে, এই প্লাগের দুই পাশে, এই পাশে এবং এই পাশে কি করা হয়, একটা বাস্তব গ্যাসকে বিভিন্ন চাপে রাখা হয়। এই পাশে বাস্তব গ্যাসটাকে রাখা হয়েছে P1 চাপে, এই পাশে বাস্তব গ্যাসটাকে রাখা হয়েছে P2 চাপে। কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে P1 গ্রেটার দ্যান P2 হতে হবে। অর্থাৎ এই পাশে যে চাপটা আছে অর্থাৎ P1 চাপ, এটা অবশ্যই উচ্চ চাপ বিশিষ্ট হতে হবে, এবং ডান পাশে যে গ্যাসটা আছে তার চাপ P2, এটা অবশ্যই নিম্ন চাপ হতে হবে। ক্লিয়ার? অর্থাৎ এই পাশের চাপটা বেশি থাকবে, ডান পাশের চাপটা কম থাকবে। এখন পিস্টনের সাহায্যে এই গ্যাসটি প্রথমে প্লাগের মধ্য দিয়ে, পিস্টনের সাহায্যে এই গ্যাসটাকে কি করা হচ্ছে, এই প্লাগের মধ্য দিয়ে উচ্চচাপ এলাকা থেকে এই নিম্নচাপ এলাকার দিকে পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, এই পিস্টনের সাহায্যে গ্যাসকে কি করা হচ্ছে, উচ্চচাপ P1 বিশিষ্ট এরিয়া থেকে প্লাগের মধ্য দিয়ে নিম্নচাপ বিশিষ্ট P2 এরিয়াতে প্রবেশ করানো হচ্ছে। ওকে, সম্পূর্ণ প্রক্রিয়াটি করা হচ্ছে রুদ্ধতাপীয় অবস্থায়। কেন? কারণ এটা এই যে তোমার প্লাগটা, এটাও কিন্তু রুদ্ধতাপীয়। এটাকে রুদ্ধতাপীয় অবস্থা এই কারণে রাখা হয় যাতে এই গ্যাস থেকে কোনো তাপ এই প্লাগ শোষণও করতে পারে না, আবার বর্জনও যেন না করতে পারে। ঠিক আছে, কারণ আমরা যেহেতু এখানে একটা তাপমাত্রার পরীক্ষা নির্ণয় করব যে তাপমাত্রা তোমার কম হবে না বেশি হবে, সেজন্য এখানে যদি কোনোরূপ তাপ শোষণ বর্জন হয় তাহলে তো এই পরীক্ষাটা ডিসমিস হয়ে যাবে, তাই না? এই জন্য এই প্লাগটাকে রুদ্ধতাপীয় অবস্থায় রাখা হয়, যাতে আমরা জানি রুদ্ধতাপীয় মানে সেই সিস্টেম কোনো অবস্থা, বাইরের কোনো সিস্টেম বা পরিবেশ থেকে তাপ নিতেও পারে না, আবার দিতেও পারে না। ওকে, তো এটাকে রুদ্ধতাপীয় অবস্থায় এই কারণে রাখা হয়। অর্থাৎ এখানে রুদ্ধতাপীয় কথা যখন বলছে তখন এখানে কি হবে, Q = 0 হবে। অর্থাৎ Q মানে তাপমাত্রা শোষণ বা বর্জন। ঠিক আছে, সেটা হবে 0। এখন গ্যাসকে জোরপূর্বক এই প্লাগের মধ্য দিয়ে চালনা করলে এই নিম্নচাপ এলাকায় এসে দেখা যায় যে গ্যাস কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে।
ঠিক আছে, উচ্চচাপ এলাকায় কিন্তু গ্যাস সংকুচিত ছিল, বাট নিম্নচাপ এলাকায় এসে ওই গ্যাসটা কি হয়ে যায়, সম্প্রসারিত হয়ে যায়। হ্যাঁ, মানে তার এরিয়াটা বেড়ে যায়। জুল থমসন লক্ষ্য করলো যে প্লাগের যে পাশে গ্যাসটা সম্প্রসারিত হচ্ছে সেই পাশে গ্যাসের তাপমাত্রা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে বা শীতল হচ্ছে। ঠিক আছে, এই যে তোমার গ্যাসের তাপমাত্রা সম্প্রসারিত এলাকায় এসে শীতল হয়ে যাচ্ছে, এটাকে জুল থমসনের নাম অনুসারে দেওয়া হয় জুল থমসন ফলাফল বা জুল থমসন প্রভাব বা জুল থমসন এফেক্ট। ঠিক আছে, অর্থাৎ উচ্চ চাপে সংকুচিত কোনো গ্যাসকে সছিদ্র নলের ভিতর দিয়ে প্রবাহিত করলে নিম্নচাপ এলাকায় এসে সে কি হয়ে যায়, সম্প্রসারিত হয়ে যায় এবং ওই গ্যাসের তাপমাত্রা তখন হ্রাস পেয়ে যায় বা শীতল হয়ে যায়। এটাই হলো জুল থমসন ইফেক্ট বা জুল থমসন ফলাফল। ওকে, এখন এই জুল থমসন ফলাফলে এই তাপমাত্রাটা কেন হ্রাস পাচ্ছে তারও একটা ব্যাখ্যা আছে। ঠিক আছে, দেখো এই তাপমাত্রাটা এই কারণে হ্রাস পাচ্ছে যে আমরা জানি বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে। ঠিক আছে, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কি থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে। যখন গ্যাস সম্প্রসারিত হয় তখন এই দূরত্বটা বেড়ে যায়। এটাকে আমি যদি তোমাদের চিত্রের সাহায্যে দেখায় আরো বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এটা মনে করো একটা বাস্তব গ্যাস আছে এখানে। তো এই বাস্তব গ্যাসের ভিতরে আমাদের এটা ব্যাখ্যা করা হয়নি। প্রথমে থাকবে উচ্চচাপে সংকুচিত গ্যাস, তাই না, ফলে এরা খুবই এক জায়গায় থাকবে। বাট সছিদ্র প্লাগের ভিতর দিয়ে যখন আমরা প্রবেশ করাবো তখন সেটা হয়ে যাবে নিম্নচাপের সম্প্রসারিত এলাকা। এখন দেখো তাপমাত্রা কি কারণে হ্রাস পাচ্ছে, আমাদের মেন পয়েন্ট তো এটা। খুব সিম্পল, এই বাস্তব গ্যাসের অণুগুলোর ভিতরে কি আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান আছে। বাট যখন এই গ্যাসটা সম্প্রসারিত হয়ে যাবে তখন দেখো তো এই দূরত্ব বেড়ে যাচ্ছে না। এদের ভিতরে যে আন্তঃআণবিক আকর্ষণ এখানে যেমন ছিল এখানে গিয়ে তেমন থাকছে না, কিন্তু এখানে কি হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। অর্থাৎ সম্প্রসারণকালে এই দূরত্ব বাড়ার সময় গ্যাসের অণুগুলো কি করতে হয়, এই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। ঠিক আছে, কারণ এখানে যতটুকু আকর্ষণ বল ছিল সম্প্রসারিত হয়ে তো আর আকর্ষণ বলটা তেমন থাকবে না, তখন কি হয়ে যাবে, আকর্ষণ বল কমে যাবে বা দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ শক্তি কমে যাবে, তাই না? ফলে তখন তাকে কি করতে হয়, এই আকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করে এই দূরত্বটাকে বাড়াতে হয়। ঠিক আছে, এখন এই কাজটা সে কিভাবে করে, এই যে এখানে এক প্রকার আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, বাট এখানে আর এক রকমের আছে। ফলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে তাকে এই এলাকায় এসে সম্প্রসারিত এলাকায় তাকে কাজ করতে হচ্ছে, করে এই আন্তঃআণবিক দূরত্বটাকে বাড়াতে হচ্ছে। এখন এই কাজটা করার জন্য এই গ্যাস শক্তিটা কোথায় পায়, তার তো এটা তো থাকে রুদ্ধতাপীয় অবস্থায়, তাই না? জুল থমসন প্রভাবে আমরা দেখেছি এটা থাকে রুদ্ধতাপীয় অবস্থা, অর্থাৎ বাইরে থেকে কোনো শক্তি সে নিতে পারে না। তাহলে এই শক্তিটা সে কোথায় পায়, এটা একটা প্রশ্ন, তাই না? এই শক্তিটা গ্যাসের ভিতরে অন্তর্নিহিত থাকে। ঠিক আছে, এই শক্তিটা কি করে, গ্যাসের ভিতরে অন্তর্নিহিত থাকে। এই অন্তর্নিহিত শক্তিটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি যে প্রয়োজনের সময় এই শক্তিটাকে সবাই ব্যবহার করে। ওকে, এই যে অভ্যন্তরীণ শক্তি, এর ব্যয়ের দ্বারা এই কাজটা করতে হয়, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজটা করতে হয়। কিভাবে, এই অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে। ঠিক আছে, এই গ্যাসের ভিতরে অন্তর্নিহিত অভ্যন্তরীণ শক্তি ব্যয় করেই তাকে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। ঠিক আছে, আর এই অভ্যন্তরীণ শক্তি যখন ব্যয় হচ্ছে মানে কি, হ্রাস হয়ে যাচ্ছে, তাই না? অভ্যন্তরীণ শক্তি যখন হ্রাস হয়ে যায়, আমরা জানি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাপমাত্রাও হ্রাস পায়, অর্থাৎ তাপমাত্রা কমে যায়। এই কারণে বলা হয় জুল থমসন ফলাফলে উচ্চ চাপ বিশিষ্ট সংকুচিত কোনো গ্যাসকে প্রবাহিত করে নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত করলে তাপমাত্রা হ্রাস পায়। এর একটাই কারণ এই সংকুচিত গ্যাসের আন্তঃআণবিক বলের বিরুদ্ধে সম্প্রসারিত এলাকায় এসে কাজ করতে হয়। এই কাজ আসে তার ভিতরে অন্তর্নিহিত অভ্যন্তরীণ শক্তি থেকে, অভ্যন্তরীণ শক্তি ব্যয়ের দ্বারা। যেহেতু অভ্যন্তরীণ শক্তি ব্যয় হয় বা হ্রাস পায়, তাই তাপমাত্রাও হ্রাস পায় এখানে এসে। ঠিক আছে, এই কারণে জুল থমসন প্রভাব বা ফলাফলে তাপমাত্রা হ্রাস পায়। আশা করি এটা তোমরা বুঝতে আর কোনো সমস্যা নেই। ওকে, আর ব্যবহার তো আমি ইতিমধ্যে আলোচনা করেই দিয়েছি।